আমরা আলোচনা করব হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের মূল আলোচনা হচ্ছে আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। আর দুইটা জিনিস আর কি আমরা আজকে দেখবো, একটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সঞ্চারপথ। সঞ্চারপথ, ঠিক আছে, দুইটা বিষয়, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সঞ্চারপথ। তাহলে আমরা হচ্ছে শুরু করি মূল আলোচনা। হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়টা দেখার চেষ্টা করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসটা আসলে আমাদের আমাদের কি আলোচনার বিষয় আছে, আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আছে হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে। তো ওই তিনটা বিন্দু থেকে আমরা কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তিনটা বিন্দুই তো একটা ত্রিভুজ গঠন করে। তো তিনটা বিন্দু দিয়ে যে যদি দেওয়া থাকে আমাকে, ওই তিনটা বিন্দু দিয়ে যেই ত্রিভুজটা গঠন করা সম্ভব, সেই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা তো ওই বিন্দুগুলা দিয়ে কিভাবে বের করতে পারি সেটা দেখি। তো এখন মনে করি যে আমার যেই তিনটা বিন্দু দেওয়া আছে এবং যেই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ চিন্তা করতে হবে, সেই তিনটা বিন্দু হচ্ছে এরকম ভাবে দেওয়া আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে ধরো আরেকটা হচ্ছে এখানে আছে সি। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেছি যে উল্টা পাল্টা ভাবে, মানে যে কোনো র্যান্ডম জায়গাতে তিনটা বিন্দু দেওয়া আছে এ বি সি। আমার কি কাজ হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠন হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়। আমরা মনে করি যে এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, আর এই বিন্দুটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি। তাহলে আমরা ত্রিভুজ এঁকে ফেলি এখানে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। আমাদের কাজ কি, কাজ হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়। তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কতগুলো সহজ কিছু কাজ করে ফেলি। এটা থেকে লম্ব আঁকি, এটা থেকে এটার উপর একটা লম্ব আঁকি, আবার এটা থেকে এটার উপরেও একটা লম্ব। যেমন কিছু নাম দিয়ে দিই ইচ্ছা মতো, এ বি সি আছে, এটা মনে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা মনে করলাম এফ। এখন আমার কাজটা কি, কাজটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখানে একটা জিনিস খেয়াল করো, এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা লিখতে পারি, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে লিখতে পারি দুইটা ট্রাপিজিয়ামের। প্রথমে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা নিয়ে, সম্পূর্ণ ক্ষেত্রফল বলতে এ বি বি ই এফ, এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা নিয়ে তার মধ্য থেকে যদি আমরা বি ডি এফ সি এই অংশটা, নিচের অংশটা বাদ দিয়ে দিই, তাহলেই কি হবে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তা আমি আসলে লিখতে চাচ্ছি যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে, আমরা হচ্ছে টি দিয়ে ট্রাপিজিয়াম বুঝাইলাম আপাতত। ধরো এইটা দিয়ে বুঝাইলাম হচ্ছে ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়াম কোন ট্রাপিজিয়াম, পুরোটা আসলে ট্রাপিজিয়াম না, ট্রাপিজিয়াম না, একটা বহুভুজ, একটা বহুভুজ। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বহুভুজ এ বি বি ই এফ। এই যে বহুভুজটা আছে এটার যে ক্ষেত্রফল মাইনাস ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কি, ট্রাপিজিয়ামটা হচ্ছে বি বি ডি এফ সি। তাহলে এখন আবার একটা জিনিস খেয়াল করো যে এই বড় যে সম্পূর্ণ বহুভুজটা, সম্পূর্ণ বহুভুজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি। একটা হচ্ছে এ বি ডি ই, আর এ বি ডি ই এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এ বি ডি ই প্লাস এ ই এফ সি আরেকটা ট্রাপিজিয়াম, এ ই এফ সি মাইনাস আমার আগের ট্রাপিজিয়াম, কোন ট্রাপিজিয়াম, সেটা হচ্ছে বি ডি এফ সি। এখন এখন দেখো এ বি ডি ই কোন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। তো একটা ট্রাপিজিয়ামের, ধরো আমরা একটা ট্রাপিজিয়াম আঁকি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, সহজ একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এই বিপরীত যেই
ট্রাপিজিয়াম মানে কি? ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এই ক্ষেত্রে হচ্ছে এ বি সি ডি, এ ডি এবং বিসি হচ্ছে সমান্তরাল, এই জন্যই হচ্ছে এটাকে ট্রাপিজিয়াম বলছে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে সমান্তরাল প্রথমে হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এই সমান্তরাল বাহুদ্বয়ের যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্যকার যে দূরত্ব, অথবা আমরা এটাকে বলতে পারি ট্রাপিজিয়ামের যে উচ্চতা সেটা, ঠিক আছে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি যে এ বি ডিই, ট্রাপিজিয়াম এ বি ডিই, এটার ক্ষেত্রফল কি হবে? সবার প্রথমে হাফ ইন্টু এ বি ডিই, এখানে সমান্তরাল বাহু কে? সমান্তরাল বাহু হচ্ছে বি ডি এবং এ ই, তাহলে হচ্ছে বি ডি প্লাস এ ই ইন্টু তাদের মধ্যকার দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব, দূরত্বটা আসলে কি? ডিই, এটাই তো দূরত্ব, তো এটাই আমরা লিখে দিই ডিই। এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম এ বি ডিই এর ক্ষেত্রফল। এরপরে ট্রাপিজিয়াম এ ই এফ সি, এটার জন্য হাফ আছে ইন্টু ইন্টু ইএফ, আর শেষে থাকতেছে হচ্ছে আমার ট্রাপিজিয়াম বি ডি এফ সি, এটার জন্য সমান্তরাল বাহু হচ্ছে বিডি আর সিএফ, বা হ্যাঁ বিডি আর সিএফ, হাফ ইন্টু বিডি প্লাস সিএফ ইন্টু দূরত্ব, কত দূরত্ব হচ্ছে ডি এফ। তাহলে এখন হচ্ছে আমরা এই জিনিস, এই ভ্যালুগুলা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ভ্যালুগুলো এখানে যদি বসাই দিই, তাহলে আসলে কি পাচ্ছি আমরা? ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য এই এ বি সি ত্রিভুজের জন্য ক্ষেত্রফল আসলে কি পাবো? আমরা একবারে বসাবো যে এ বি ডিই, এ বি ডি এর জন্য আমার কি আছে? হাফ আছে একটা, হাফ ইন্টু বিডি প্লাস এই, বিডি দেখো তো বিডি এর মান কত? ওয়াই টু, তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে ওয়াই টু লিখে ফেলি, ওয়াই টু প্লাস হচ্ছে এই, এই ওয়াই ওয়ান ইন্টু ডিই, ডিই, পরে হচ্ছে এটা শেষ, তাহলে হচ্ছে এ বি ডিই এর ট্রাপিজিয়ামের শেষ। এখন হচ্ছে এ ই এফ সি, এ ই এফ সি ট্রাপিজিয়ামটা কি হবে? এ ই এফ সি ট্রাপিজিয়াম হচ্ছে হাফ আছে একটা ইন্টু এ ই প্লাস সি এফ, এ ই কি আগেরটাই ওয়াই ওয়ান প্লাস সি এফ, সি এফ হচ্ছে কি ওয়াই থ্রি ইন্টু ই এফ এক্স ওয়ান। তাহলে এরপরে শেষে হচ্ছে মাইনাস, এই যে ইকুয়েশনের মাইনাস ট্রাপিজিয়াম বিডিএফসি, বিডিএফসি হচ্ছে এই ইকুয়েশন, যে হাফ ইন্টু বিডি প্লাস সিএফ ইন্টু ডিএফ, হাফ আছে ইন্টু বিডি, বিডি কি? বিডি হচ্ছে আগের টু ওয়াই টু প্লাস সিএফ, সিএফ হচ্ছে তোমার ওয়াই থ্রি ইন্টু ডিএফ, থ্রি মাইনাস টু। এই দেখো মানে একটা বড় সড়ো একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি, কিন্তু এটা তো আমাদের জাস্ট প্রমাণের জন্য আমরা এটা হচ্ছে পেলাম, যে এখন পাইলাম যে ইকুয়েশন এবিসি এর ক্ষেত্রফলটা হচ্ছে এইটা। ফার্স্টে আমরা কি করছি? এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি দ্বারাই ক্ষেত্রফলটাকে প্রকাশ করে ফেলতে পারছি। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে গুণ করে দিই, মানে এই যা কিছু আছে এখানে কি আছে? এই যে দুইটা জিনিস গুণ হিসেবে আছে, এখানে আবার দুইটা জিনিস গুণ হিসেবে আছে, এখানে আবার দুইটা জিনিস গুণ হিসেবে আছে, সম্পূর্ণটাকে যদি গুণ করে দেই, সম্পূর্ণটাকে গুণ করলে আমরা হচ্ছে গুণ করে যদি সাজায় লিখি, তাহলে আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো এরকম কিছু ইকুয়েশন আমরা লিখতে পারি। প্রথম কাজ কি করা যায়? সবার প্রথমে সবার মধ্যে থেকে হাফ কমন নেওয়া যায়, হাফ আমরা এখানে করেই ফেলি, হাফটা কমন নাও, হাফটা কমন নিলে এখানে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু
এটা থাকলো প্লাস y1 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x1, ঠিক আছে, মাইনাস y2 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x2। হাফ কমন নিয়ে লেখার পরে এই যে এখন এইটাকে গুণ করে ফেলবো, এইটাকে গুণ করে ফেলবো, এটাকে গুণ করে ফেলবো। গুণ করে ফেললে এখানে কি দেখা যাবে, অনেকগুলা রাশি আসবে। এইখান থেকে গুণ করলে হচ্ছে 4টা আসবে, এইখান থেকে গুণ করলে 4টা আসবে, এখান থেকে গুণ করলে 4টা আসবে, টোটাল হয়তো 12টা আসবে, হয়তো কোনোটা কাটাকাটি যাবে। তো শেষ পর্যন্ত এই ভিতরের অংশটাকে সাজায়ে আমরা হচ্ছে কিছু সহজ ইকুয়েশন লিখতে পারবো। সেই সহজ ইকুয়েশন গুলা দেখো, এখন হচ্ছে আমাদের কাছে এই ইকুয়েশনটা আমরা শেষ পর্যন্ত পাইছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য এবিসি সমান হচ্ছে এইটা। এই ইকুয়েশনটা আমরা লিখতে পারছি। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি সাজায়ে লিখি, সাজায়ে লিখলে শেষ পর্যন্ত সহজ ইকুয়েশন যেটা আসবে সেটা হচ্ছে এইটা, এরকম একটা ইকুয়েশন আসবে, হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2, দেখো প্যাটার্ন আছে 1 2 3, 2 3 1 প্লাস হচ্ছে x3 ইন্টু 3, এরপর হচ্ছে 1 2 3 2 3 1, এরপর x3 y1 মাইনাস y2, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা এবিসি এর যে বড় ইকুয়েশনটা ছিল, এটাকে আমরা যদি গুণ করার পরে সাজায় লিখি, সাজায় লিখে আমরা এরকম একটা ইকুয়েশন বের করতে পারবো, যেটা হচ্ছে সহজেই আমরা মনে রাখতে পারি। তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো, চক্র আকারে মনে রাখতে পারো যে 1 2 3, 1 এর পরে কি আসবে, 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে আবার 1 আসবে, যেমন 1 2 3 1 2 3, এর হচ্ছে 2 2 3 1 2 3 1, এর হচ্ছে 3 1 2 3 1 2। এখন এই জিনিসটাকে আরো অনেক ভাবে দেখা যায়। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে নির্ণায়কের ফর্মে লেখা। নির্ণায়কের ফর্মে এটাকে কিভাবে লেখা যায়, নির্ণায়কের ফর্মে এটাকে খুবই সহজ ভাবে লেখা যায়। প্রথমে হচ্ছে নির্ণায়ক হচ্ছে 3/3 নির্ণায়ক, তাহলে 3/3 এর এটা আসলে প্রথমে হচ্ছে এটার বিন্দুগুলা বসাবো, x1 এরপরে y1 x2 y2 x3 y3, আর এইদিকে হচ্ছে 1 1 1। তো এটার সামনেও আবার একটা হাফ থাকবে। তাহলে এইটার যে ভ্যালুটা প্রথমে যে আমরা এই সবার প্রথমে যে বড় ইকুয়েশনটা পাইছি, বড় ইকুয়েশনের যা ভ্যালু, এই ইকুয়েশনেরও তাই ভ্যালু, এবং এই নির্ণায়ক দিয়ে যে ইকুয়েশনটা লিখছি এইটারও ভ্যালু কি। এই যে ইকুয়েশনটা, এই বড় ইকুয়েশনটা ভাঙানোর পরে তুমি টোটাল এখানে ভিতরে রাশি পাওয়ার কথা ছিল কয়টা, 4টা টোটাল 12টা রাশি পাওয়ার কথা ছিল, কিন্তু এই মাইনাসের কারণে দেখা যাবে যে অনেক তো কাটা যাবে। কাটা যাওয়ার পরে তোমার শেষ পর্যন্ত রাশি থাকবে হচ্ছে টোটাল 6টা। আর শেষ পর্যন্ত এইটাতে ভাঙানোর পরে তুমি সরাসরি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে এরকম, হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1। দেখো এখানে আসলে মনে রাখাটা একটু টাফ, তাই না? এই জিনিসটা মনে রাখাটা টাফ। এই জন্যই আমরা কি করছি, এই জায়গা এই জিনিসটাই আসলে দেখো, এই জিনিসটা থেকেই আসলে এই জিনিসটা আসছে। প্রথমে এইটারে ভাঙানোর পরে, এই বড় ইকুয়েশনটাকে ভাঙানোর পরে তুমি আসলে এই জিনিসটা লিখতে পারবা, কারণ অনেক কিছু কাটাকাটি যাবে। টোটাল তো 12টা টার্ম আসার কথা ছিল, 12টা টার্মের মধ্যে থেকে তোমার টোটাল হচ্ছে শেষ পর্যন্ত কাটাকাটি গিয়ে 6টা টার্ম বাকি থাকে। এই 6টা টার্ম, এই 6টা টার্মে তুমি হচ্ছে গুছায়ে যে এইরকম করে লিখতে পারো। কেমনে লিখতে পারো দেখো, x1 কমন নাও এটার মধ্যে থেকে, এবং x1 আর কোথায় আছে, এটার মধ্যে আছে, ঠিক আছে। এই দুইটা থেকে তুমি x1 কমন নিলে লিখতে পারো কি, y2 মাইনাস y3, এইটাই হচ্ছে এই যে এখানে আসে। একইভাবে x2 কমন নাও, এটা থেকে x2 আর এইটা থেকে x2, x2 কমন নিলে কি আছে, y3 মাইনাস y1। আর লাস্টে হচ্ছে তোমার এইটা থেকে আর এইটা থেকে কমন নিবা হচ্ছে x3, x3 কমন নিলে y1 মাইনাস y2। তো এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদের লিখতে পারতে হবে যে আমরা আসলে কিভাবে, মানে আমার যদি মন চায় আমি যে এই ইকুয়েশনটা কিভাবে লিখে ফেলতে পারি। এই ইকুয়েশনটা লিখে ফেলার জন্য একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে তুমি প্রথমে বিন্দুগুলারে একটার পর একটা নিচে নিচে লিখবা।
x1 y1 x2 y2 x3 y3 লিখছো। লেখার পরে প্রথম বিন্দুটা আবার লিখবা x1 y1। প্রথম বিন্দুটা লেখার পরে এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে এরকম করে এখানে একটু খেয়াল করো, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে এইরকম করে তুমি দাগ টানবা প্রথমটা থেকে দ্বিতীয়টার জাস্ট কোনা, মানে x1 থেকে y2 x2 থেকে y3 x3 থেকে y1। এই আরেক এটা এই যে অ্যারো গুলা দিছো এইগুলা তুমি এখানে যে জোড়া গুলা হয়েছে x1 y2 এটার যে একটা জোড়া হয়েছে এগুলার হচ্ছে তুমি প্লাস সাইন দিয়ে লিখবা x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 এগুলো হচ্ছে প্লাস সাইন দিয়ে লিখবা। এরপরে যেটা করবা এই উল্টা দিক থেকে অ্যারো দিবা y1 x2 y2 x3 y3 x1 এগুলোর হচ্ছে মাইনাস দিয়ে লিখবা y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1। এইটার সাথে মিলে গেছে। আর অবশ্যই কি থাকবে, একটা হাফ থাকবে। তো এখন মজার বিষয় হচ্ছে কি এইটা কেন দেখাইলাম, এটা দেখানোর কারণ হচ্ছে যে এটা মনে রাখতে পারতেছো তুমি সহজেই, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে তুমি এই জিনিসটা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো। অন্য কোনো ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছি, অন্য কোনো ক্ষেত্র বলতে চতুর্ভুজ, পঞ্চভুজ, মানে যে কোনো বহুভুজের জন্য তুমি এটা ব্যবহার করতে পারবা। মানে এটা তো তুমি বহুভুজের জন্য ব্যবহার করতে পারবা। বহুভুজ মনে করো যে তোমাকে বললো যে চারটা বিন্দু দিলাম দিলাম না, একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এখন তোমাকে বললো যে এই বহুভুজটার ক্ষেত্রফল বের করো। এটা মনে করো x1 y1 x2 y2 x3 y3 আর এটা ধরো x4 y4। তো তুমি একটা বহুভুজ বানাইলা। বহুভুজ বানানোর পরে তোমার এখন ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি আসলে দুইটা এক এক মানে অনেক ভাবে এটা চিন্তা করতে পারো। একভাবে হচ্ছে ধরো এটাকে দুইটা ত্রিভুজ বানাইলা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, দুইটারে যোগ করে দিলে বাবা পুরো বহু মানে চতুর্ভুজটার ক্ষেত্রফল পাবা। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে একবারেই তুমি এটার ইকুয়েশন, মানে এটার যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা হচ্ছে একবারেই তুমি লিখে ফেলতে পারবা। এবং ওই একবারে এটা আসলে কিভাবে তুমি বিন্দুগুলারে নিচে নিচে লিখবা x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এরপরে প্রথম বিন্দুটারে আবার লিখবা। যদি পঞ্চভুজ হয় তাহলে পাঁচটা, তুমি পাঁচটা, এরপর হচ্ছে আবার প্রথম বিন্দুটা লেখার পরে কি করবা, তুমি হচ্ছে এই অ্যারো গুলা দিবা। দেওয়ার পরে এইগুলারে কি করবা, প্লাস দিয়ে লিখবা। এরপরে হচ্ছে উল্টা অ্যারো গুলারে দিবা, এগুলারে মাইনাস দিয়ে লিখবা। আর অবশ্যই সামনে কি থাকবে, হাফ থাকবে। তো এইটা হচ্ছে তোমার বহুভুজের ক্ষেত্রফলের জন্য তুমি এটা ব্যবহার করতে পারছো। মানে এই একই সিস্টেম, এটা আসলে একটা শর্টকাট টাইপের বলা যায়, এটা একটা শর্টকাট। তুমি বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো, কিন্তু এটা আসলে পরীক্ষার সময় তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার যদি বলে যে পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি হচ্ছে এই নিয়মটা ব্যবহার করতে পারবা। যে পঞ্চভুজের ক্ষেত্রফল এই নিয়মে তুমি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য তুমি আসলে আমি যেই জিনিসগুলো বলছি তোমার, হ্যাঁ তুমি যদি তোমার মনে না থাকে যে এই ইকুয়েশন যদি কখনো দরকার হয় এবং এটা যদি মনে না থাকে, তাহলে তুমি এটা রাফের মধ্যে এটা ব্যবহার করে বের করে আনতে পারো, কোনো সমস্যা নেই। মানে মোট কথাতে তোমার যদি বলে যে ত্রিভুজের তিনটা বিন্দু দিলাম, তিনটা বিন্দু থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি সবার প্রথমেই তুমি এই ইকুয়েশন দিয়ে বলতে পারো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু এই ইকুয়েশন। অথবা বলতে পারো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এই নির্ণায়ক। অথবা বলতে পারো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এইটা। মানে মোট এটা তোমার আসলে তুমি এইটা ইকুয়েশন হিসেবে ব্যবহার করতে পারবে সরাসরি। আর এখন ইকুয়েশন যদি ভুলে যাও তাহলে কি করবে, রাফ থেকে তুমি এটা বের করে এরপর তুমি এটা বসে করতে পারো। 1 1 একটা বিন্দু, এরপর ধরো এটা কত, 1 3 3 3 একটা বিন্দু, 3,3। আর এটা মনে করো তোমার 6,1। ঠিক আছে, এটা একটা বিন্দু। আমার কি করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি আসলে অনেক কিছুই ব্যবহার করতে পারো। তো আমি আসলে বলতেছি যে তুমি কোন ইকুয়েশনটা বেশি ব্যবহার করো, প্রথম ইকুয়েশনটা। ঠিক আছে, আমি এটা বলতেছি কেন বলতেছি, কারণ হচ্ছে তোমার এই প্রথম ইকুয়েশনে তুমি আসলে দেখো ক্ষেত্রফলটা কি লিখতে পারো, হাফ ইনটু, মনে করো এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। তো আমি প্রথম তোমার ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y2 এর পরে 3 মাইনাস 1 প্লাস হচ্ছে x3 ইনটু y1 মাইনাস y2। আর মনে রাখার জন্য তুমি ওই কাজটা করতে পারো অবশ্যই, ওই চক্র আকারে 1 2 3 চক্র আঁকবা, এবার 1 2 3 2 3 1 3 1 2। x1 কি, x1 হচ্ছে এখানে হাফ আছে, হাফ এর সাথে x1 হচ্ছে 3 ইনটু y2 মাইনাস y3, 2 মাইনাস 3, এটা কি হয়ে যাচ্ছে, y2 হচ্ছে 1, y3 ও হচ্ছে 1, মানে 0। প্লাস হচ্ছে x2, x2 হচ্ছে তোমার 1, 3 মাইনাস 1 তারপর হচ্ছে মাইনাস 2, প্লাস হচ্ছে x3 কত 3, আচ্ছা x3 তো 6, আর y1 মাইনাস y2 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। তো তুমি আসলে দেখো এখানে তুমি সরাসরি মানে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে ফেলতে পারতেছো। আর ওইখানে তোমার কি করতে হইতো, ওইখানে হচ্ছে তোমার 6টা ভ্যালু টোটাল বের করতে হইতো, ওইখানে তোমার টোটাল 6টা ভ্যালু বের করতে হইতো, এই 1 2 3 4 5 6, 6টা ভ্যালু বের করে এরপর হচ্ছে যোগ বিয়োগ করতে হইতো। তো ওইটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি আসলে বলতেছি না যে এইটাই ব্যবহার করতে হবে, এটা তোমার যদি মনে রাখতে সহজ হয়, তুমি যদি মানে দেখো যে ম্যাথ করার পর যদি দেখো যে এটা তোমার কাছে সহজ লাগছে, তুমি এটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে নির্ণায়কের জিনিসটা আমাদের দরকার হবে, সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। নির্ণায়কের পদ্ধতিতে আমরা হচ্ছে এই ম্যাথটা করে দেখি কিভাবে আমরা আসলে করতে পারি। তোমার বললো যে এই জিনিসটা নির্ণায়কের পদ্ধতিতে তুমি করো, এই ক্ষেত্রফলটা তুমি নির্ণায়কের পদ্ধতিতে করো, তাহলে তুমি কিভাবে করবা। যে কোনোটা ইউজ করতে পারবা, কিন্তু তোমার আসলে সবগুলা ইউজ করতে পারতে হবে, কারণ যে কোনোটা মানে মানে তুমি আসলে তখন বুঝতে পারবা যে কোন জিনিসটা ব্যবহার করলে সহজ হয়। তুমি কি করতে হবে, বিন্দুগুলা বসিয়ে দেবে, x1 y1 x2 y2 x3 y3, তাহলে 3 3 1 1 6 1, আর এখানে কি 1 1 1। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে সবার প্রথমে তুমি কিছুই না করে যেটা তুমি করতে পারো, হাফ আছে, এরপরে তুমি হচ্ছে এই নির্ণায়কের মানগুলোরে ছোট ছোট নির্ণায়ক হিসেবে প্রকাশ করার সিস্টেম দেখছিলাম। এখানে কি করা যায়, সবার প্রথমে 3 ইনটু এই নির্ণায়কটা, এখানে হচ্ছে তোমার এই নির্ণায়কটাকে আমরা হচ্ছে 3টা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে তোমার, এটা কি লেখা যায়, 3 ইনটু ছোট নির্ণায়ক, ছোট নির্ণায়ক হচ্ছে 1 1 1 1 প্লাস এই 3 ইনটু এইটার যে রো আছে, এটার যে কলাম আছে এবং এইটার যে রো, আচ্ছা এই 3 যেইখানে আছে সেইটার যে রো, সেটার যে কলাম এবং সেটার যে রো, দুইটা বাদ দিলে 1 6 1 1 1 6 1 1। আর এখানে কি থাকে, একটা মাইনাস থাকে, কেন মাইনাস থাকে, কারণ হচ্ছে এইটার যে পজিশন, এইটার পজিশনটা কত, পজিশনটা হচ্ছে রো নাম্বার কত, রো নাম্বার হচ্ছে 1, কলাম নাম্বার হচ্ছে 2, রো নাম্বার 1 কলাম নাম্বার 2, এই দুইটারে যোগ করলে যদি একটা বিজোড় সংখ্যা পাওয়া যায়, তাহলে এই সামনে কি করতে হয়, একটা মাইনাস দিতে হয়। প্লাস হচ্ছে এই 1 ইনটু 1 এর ক্ষেত্রে তোমার এই রো বাদ, এই কলাম বাদ, তাহলে কি থাকে 1 1 6 1 1 1 6 1। এখন কি করবো, এই ছোট নির্ণায়কের মান কিভাবে বের করে আমরা জানি, এইটা আর এটারে গুণ করে মাইনাস এইটার এটারে গুণ করে, তাহলে এটা কি লেখে হাফ ইনটু, এখানে 3 আছে ইনটু 1, কোনাকুনি গুণ করলে কি আসে, 1 আর 1 1 মাইনাস এই 1 আর 1 গুণ করলে 1, মানে 1 মাইনাস 1 0, মাইনাস 3 আছে ইনটু এই কোনাকুনি গুণ করলে হচ্ছে 1 আর এই কোনাকুনি গুণ করলে হচ্ছে 6, তার মানে হচ্ছে 1 মাইনাস 6, 1 মাইনাস 6 হচ্ছে মাইনাস 5, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 5 থাকবে। এরপর হচ্ছে তোমার প্লাস এই কোনাকুনি গুণ করলে 1, এই কোনাকুনি গুণ করলে 6, তার মানে 1 মাইনাস 6 আবারও মাইনাস 5, তারপরে 1 ইনটু মাইনাস 5, আর এটা হচ্ছে ব্র্যাকেট দিলাম,
তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা হচ্ছে হাফ ইন্টু ভিতরে হচ্ছে এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে 3 5 15 মাইনাস 5 সমান সমান, তাহলে এখানে কত 10 ভাগ 2 5। তো তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পাইলে কত? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 5। এখন আরো সহজভাবে এটাকে কিভাবে করা যায় আমরা একটু দেখি। যে এখানে দেখো বিন্দুগুলো আসলে কি, তুমি যদি নির্ণায়কের পদ্ধতি ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে আসলে তোমার কাছে মনে হবে নির্ণায়ক পদ্ধতিটাই আসলে সহজ। 331161, ঠিক আছে? তো এখন তুমি এখানে আসলে কি করতে পারো, এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে যে আহ, যে কোনো দুইটা, মানে আমরা একটা জিনিস এখানে নির্ণায়কের ক্ষেত্রে একটা জিনিস জানি যে রো কে পরিবর্তন করা যায়, বিভিন্ন রো কে পরিবর্তন করা যায়, বিভিন্ন রো কে পরিবর্তন করা যায়। একটা রো কে একটা কিছু দিয়ে গুণ করে আরেকটা রো এর সাথে মাইনাস করা যায়, এরকম কিছু কাজ করা যায়। ফলে এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে কিভাবে এই কাজটা করতে পারো। তুমি প্রথমে একটা কাজ করো যে এই নাম্বার রো কে 2 দিয়ে গুণ করে 3 নাম্বার রো থেকে মাইনাস করবা, তাইলেই কি হয়ে যাবে, এই 6 টা 0 হয়ে যাবে। এক নাম্বার রো কে এক নাম্বার রো এক নাম্বার রো কে আচ্ছা, এক নাম্বার রো কোনটা? এই যে এক নাম্বার রোতে এটা। এক নাম্বার রো কে 3 দিয়ে গুণ করে এক নাম্বার রো কে 2 দিয়ে গুণ করে 3 নাম্বার রো থেকে মাইনাস করো। এক নাম্বার রো যা আছে তাই থাকুক, 2 নাম্বার রো যা আছে তাই থাকুক। তাহলে 3 নাম্বার রোটা আসলে তখন দেখতে কি হয়, 6 মাইনাস এটারে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 6। এবার এখানে হচ্ছে 1 ছিল, 1 থেকে এটা 2 দিয়ে গুণ করলে 6। এখানে 1 ছিল, এটাকে 2 দিয়ে গুণ, এই 1 টাকে আবার 2 দিয়ে গুণ করে মাইনাস করলে মাইনাস 2। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়, হাফ ইনটু 331111 কি 0 0, আচ্ছা 0 মাইনাস 5, 0 মাইনাস 5 মাইনাস 1। তো এটাকে আমরা আসলে কি লিখতে পারি, লিখতে পারি যে হাফ ইনটু 331111, এরপর হচ্ছে 0 মাইনাস 5 মাইনাস 1। এখন আরেকটা কাজ যদি আমি করতে পারি, এই 1 টাকে যদি আমি 0 বানাইতে পারি কোনো রকমে, তাহলে এই জিনিসটা আসলে অনেক সহজ হয়ে যাবে। এই যে এইটাকে দেখো, এটা আসলে একটা, মানে তোমাকে এই ম্যাথটাই যে এইভাবে করতে হবে এরকম না। এই ম্যাথটা হয়তো এইরকম ভাবে করতে গেলে তোমার কাছে মনে হবে কঠিন, কিন্তু পরে আমরা আরেকটা ম্যাথ দেখবো যেটা হচ্ছে এই একই রকম ভাবে করতে হবে, কিন্তু ওইটাকে নির্ণায়ক দিয়ে করলে আরো সহজ হবে তখন। তো হাফ ইনটু, এখানে এই 1 টাকে 0 বানানোর জন্য আমি আসলে কি করতে পারি, সেটা করতে পারি যে এখানে এই 3 টা এখানে মাইনাস করতে হবে, কিন্তু 3 দিয়ে মাইনাস করলে তো এটা -2 হয়ে যাইতেছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই রোটাকে 3 দিয়ে ভাগ করলে এরপরে যদি মাইনাস করি তাহলে জিনিসটা আসলে কি হবে, তখন আসলে জিনিসটা এই অংশটা কি হবে, এটারে তখন 0 বানানো সম্ভব। তাহলে 331 আছে, এখানে 1, তাহলে এই 3 কে 1/3 দিয়ে গুণ অথবা 3 দিয়ে ভাগ করলে কি আসে, 1 আসে। তারপরে এইখানে কি আছে, 1 আছে, এই 1 থেকে মাইনাস করব হচ্ছে এইটারেও আবার 3 দিয়ে ভাগ করলে 1 আসে। আর এরপরে এইটাকে এইটা থেকে মাইনাস করব হচ্ছে এই 1 কে 3 দিয়ে ভাগ এইটা। তাহলে এই নিচে তো 0 -5 -1 আছেই। তো এখানে সাইড নোটটা আসলে কি দিব, সাইড নোটটা দিব যে 2 নাম্বার রো এর পরিবর্তিত রূপ, মানে R2 এর পরিবর্তিত রূপ। R2 এর পরিবর্তিত রূপটা কি, R2 এর আগের যা অবস্থা ছিল তার থেকে মাইনাস করব R1 কে 3 দিয়ে ভাগ করার পরে যেটা হবে সেটা। R2 এর পরিবর্তিত রূপ হচ্ছে R2 মাইনাস R1 এর, R1 কে 3 দিয়ে ভাগ করার পর যেটা হবে সেটা। তো এইখানে আমরা যেটা করছিলাম সেটা কি, আর এই যে এইটা 3 নাম্বার রো, মানে R3 এর পরিবর্তিত রূপ। R3 এর পরিবর্তিত রূপটা কি, R3 এর আগের অবস্থা মাইনাস প্রথমটাকে 2 দিয়ে গুণ করার পর যেটা হইছে, তার মানে 2 ইনটু R1। তাহলে এইখানে দেখো এটা আসলে করার পরে এইখানে কি সুবিধা হইলো, সুবিধাটা হইলো হাফ ইনটু 3 আছে 1 আছে,
এইটা 0 হয়ে গেছে, নিচেরটাও 0, আর এইটাও 0, আর এইখানে হচ্ছে ধরো কত, এটা হচ্ছে তোমার 2/3, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -5, এরকম একটা নির্ণায়ক পাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা শেষ পর্যন্ত কি দাঁড়াইলো, আমরা এইগুলো যদি মুছে দেই, ত্রিভুজের ক্ষেত্রফলটা শেষ পর্যন্ত দাঁড়াইলো একটা সহজ একটা নির্ণায়ক। সেই সহজ নির্ণায়ক কি, 3 3 1 0 0, এইটাও 0, -5, -2/3, এটা হচ্ছে -1, এরকম একটা কিছু দাঁড়াইলো। তো এই জিনিসটার আমরা নির্ণায়ক কিভাবে বের করতে পারি? নির্ণায়কটা আসলে অনেকভাবে, এখানে যে আগের বার যেভাবে দেখাইছি, এটা আসলে কি করে, প্রথমে আমরা এই 3 টারে নিছিলাম, এরপরে এই 3 টারে নিছিলাম, এই 1 টারে নিছিলাম। আরো কাজ করা যায়, এই 3 রে নেওয়া যায়, এই 0 রে নেওয়া যায়, এই 0 রে নেওয়া যায়। তো এই 3 রে যদি এইভাবে যদি নেই, এই 3 0 আর এই 0, সবার প্রথমে কি আসবে, 3 ইনটু এই রো বাদ, এই 3 এর এই রো বাদ, এই কলাম বাদ দিলে 0, এই জিনিসটা 0 -2/3, 0 -2/3, -5, -1, এটার এক যদি আমরা গুণ হিসেবে লিখি তাহলে কি হবে, 0 আর এইটারে গুণ করলে হচ্ছে 0, মাইনাস এই দুইটারে গুণ করলে এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, প্লাস হবে, কারণ শেষ পর্যন্ত কি থাকবে, একটা মাইনাস, একটা মাইনাস জিনিস থাকবে, মাইনাস জিনিস। আচ্ছা, এখানে তো একটা প্লাস না, এই যে 1 মাইনাস, দেখো এখানে খেয়াল করো, এই যে এখানে 1 - 1/3, এটা মাইনাস করলে কি হবে, প্লাস হবে, ঠিক আছে, +2/3 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লাস, তো এইখানেও প্লাস, তাহলে হচ্ছে তোমার প্লাস যদি হয় তাহলে তুমি আসলে এখানে আসলে কি লিখতে, 3 ইনটু লিখতে হচ্ছে একটা নির্ণায়ক লিখতে, সেই নির্ণায়কটা কি, 0 + 2/3 -5 -1, আর এরপরে কি লিখতে, এরপরে লিখতে হচ্ছে 0, এই 0 ইনটু একটা নির্ণায়ক, যাই থাকুক না কেন 0 ইনটু এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মাইনাস হবে, আর এরপরে কি হবে, 0 ইনটু একটা নির্ণায়ক, কিন্তু এটা তো লেখা দরকার নেই, কারণ এটা কি 0ই আছে, যাই গুণ করো না কেন 0 হয়ে যাবে, প্লাস আরেকটা 0, এটা দিয়েও কি হয়ে যাবে, বাকিটা 0 হয়ে যাবে, মানে থাকতেছে কি শুধুমাত্র হাফ ইনটু 3 ইনটু এইটা, আর এটা তুমি কি লিখতে পারো, হাফ ইনটু 3 ইনটু এটারে নির্ণায়ক বের করলে কি হবে, 0 ইনটু একটা কিছু, তার মানে 0, মাইনাস এটারে গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বাইরে একটা মাইনাস আছে, আর এই দুইটা যে মাইনাস সেটা মিলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর গুণ করলে কি আসে, গুণ করলে হচ্ছে 10, 5 দুগুণে 10 ভাগ 3, 10/3। তাহলে এখন এই পুরো জিনিসটার মান বের করার চেষ্টা করো, এই 3 কাটা যায়, এই 2 আর এই 5, এই 10 কাটলে শেষ পর্যন্ত কি থাকে, 5 থাকে, তাহলে তোমার শেষ পর্যন্ত ভ্যালু কত, 5। তাহলে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে সবসময় প্লাস, পজিটিভ একটা জিনিস। ক্ষেত্রফল শব্দটা হচ্ছে একটা প্লাস, একটা পজিটিভ একটা জিনিস। এই জন্য তোমার যেটা করতে হবে, তুমি যে ইকুয়েশনটা পাইছো, ধরো হচ্ছে তুমি অনেকগুলো ইকুয়েশনই তো আমরা দেখলাম, তাই না, তো ধরো একটা ইকুয়েশন ওই তোমার ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি, এটার জন্য ধরো হচ্ছে ওই x1, ধরো হচ্ছে আমরা পুরোটা লিখলাম না, এরপরে এখানে কি আছে, একটা হাফ আছে, এই ইকুয়েশনটা, ঠিক আছে, তো এইখানে এই ইকুয়েশনটা কি হইতে পারে, এই ইকুয়েশনটা তুমি ভ্যালু বসানোর পর একটা মাইনাস জিনিসও আসতে পারে, তো মাইনাস জিনিসও আসতে পারে, এই জন্য তোমার ক্ষেত্রফলের জন্য যেটা করতে হবে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এই জিনিসটার প্রমাণ। যদি তুমি মানে এইখানে মডুলাস নাও বসাও, এইখানে তুমি সরাসরি মডুলাস নাও বসাও, মানে তুমি ধরো হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখলা হচ্ছে ভিতরের অংশটা, মডুলাস না দিয়ে লিখলা, না দিয়ে লেখার পরে মনে করো পাইলে হচ্ছে -5, -5 পাওয়ার পরে এরপর তুমি বলবা কি যে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু কখনোই ঋণাত্মক কিছু না, এই জন্য তোমার ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, এবিসি সমান হচ্ছে যে ক্ষেত্রফল এর মানটা হচ্ছে -5 এর মডুলাস, তার মানে -5, ক্ষেত্রফলটা তাহলে কত, 5।
আর তুমি যদি এখানে একবারে মডুলাস দিয়ে লেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এটার মডুলাস, তাহলে তো তুমি একবারে শেষ পর্যন্ত কি পাবো, +5 পাবা। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি, সবসময় হচ্ছে পজিটিভ। আরেকটা বিষয় তোমাকে বললো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 10 একক। প্রশ্নে তোমাকে বলে দিছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 10 একক। আর তুমি তুমি এই যে ক্ষেত্রফলের, তুমি আসলে ক্ষেত্রফলের সমীকরণটা জানো কি? ক্ষেত্রফলের সমীকরণ জানো হচ্ছে এবিসি ত্রিভুজের জন্য ক্ষেত্রফল মানেই কি, অবশ্যই একটা মডুলাস। মডুলাসের ভিতরে একটা কিছু থাকবে, মানে কারণ হচ্ছে এটা একটা পরম মান, এটা একটা মান, মানে এটা হচ্ছে সবসময় প্লাস। এখন মনে করো তুমি যে ক্ষেত্রফলের মানটা ভিতরে পাইলা, ধরো হচ্ছে a+1 কিছু একটা, মানে ধরো হচ্ছে এই বিন্দুগুলোর মধ্যে কোনো জায়গায় এ ছিল, তুমি আসলে পাইলা কি, পাইলা যে a+1 ক্ষেত্রফলের মান হচ্ছে a+1। আর a+1টাকে অবশ্যই কি করতে হবে, মডুলাস নিতে হবে। মডুলাস নিলে এটার মানটা কত হবে, প্রশ্নে যদি দেওয়া থাকে 10, তাহলে এটার মান হচ্ছে 10। তাহলে a+1 তার মডুলাস সমান হচ্ছে 10। আর এখন তুমি যদি শুধুমাত্র a+1 লিখতে চাও, তাহলে আসলে তোমার কি করতে হবে, এই পাশে +-10 লিখতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল করব, তখন এক্সাম্পলেই বিষয়টা ক্লিয়ার হবে। এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল গুলো দেখলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে মোটামুটি। তো এখানে তোমার বলছে যে এবিসি 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলা দিয়ে তুমি কি করবা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে তুমি ওই ইকুয়েশন যে তুমি লিখছো, ইকুয়েশন ধরার সময় এক বিন্দুকে 1 নাম্বার বিন্দু ধরছো, একটা বিন্দুরে 2 নাম্বার বিন্দু ধরছো, একটা বিন্দুরে 3 নাম্বার বিন্দু ধরছো। তো এই বিন্দুটারে তুমি আসলে আমরা তো জানি যে শেষ পর্যন্ত মডুলাস নিতে হবে। তো মডুলাস নিতে হবে, মানে মোট কথা ওই মডুলাস কেন নিতে হয়, কারণ হচ্ছে তুমি ক্ষেত্রফলে কখনো দেখতে পারো যে -5 পেতেছো, ওই ইকুয়েশন বসাইলে দেখতে পারবা যে কখনো কখনো তুমি -5 পেতেছো। -5 কখন পাবা তুমি, আবার +5, এই +5 কখন পাবা? তো -5 তুমি কখন পাবা, যখন এই 3টা বিন্দু 1 2 3 যে ধরছো, এটা যদি তোমার ঘড়ির কাঁটার দিকে থাকে, তাইলে তুমি হচ্ছে সবসময় এখান থেকে দেখবা একটা মাইনাস একটা জিনিস পাবা। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি যদি ধরো, তাহলে কি পাবা, প্লাস পাবা। যেমন এই ক্ষেত্রে ধরো তো, এই ক্ষেত্রে না, আমরা হচ্ছে অন্য ক্ষেত্রে মনে করো যে একটা বিন্দু হচ্ছে এইখানে আছে, একটা বিন্দু হচ্ছে এইখানে আছে, আর একটা বিন্দু এইখানে আছে, ঠিক আছে? তো তুমি মনে করো এই বিন্দুটারে ধরলা 1 নাম্বার বিন্দু, এটারে ধরলা 2 বিন্দু, এটা হচ্ছে 3 বিন্দু। তো এইখানে বিন্দুগুলো আসলে কোন অর্ডারে নেওয়া হয়েছে দেখো তো, 1 2 3 ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি এইভাবে নাও, তাহলে তুমি বিন্দুগুলা বসানোর পরে যে মানটা পাবে, সেই মানটা কি পাবে, দেখবে যে পজিটিভ আসবে। কিন্তু তুমি যদি মনে করো যে এইখানে এইটারে 1 ধরলা, এইটারে 2 ধরলা, এইটারে 3 ধরলা, তাহলে তুমি যেটা পাবা সেটা কি হবে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নিতেছো, জন্য এটা কি পাবা, মাইনাস পাবা। এখানে দেখো তোমার এখানে জাস্ট হচ্ছে বলছে কি এ বি সি 3টা বিন্দু, এই 3টা বিন্দু কিন্তু বলে নাই যে আসলে কিভাবে আছে। তুমি মনে করো যে চোখ বন্ধ করে এইটারে 1 নাম্বার ধরলা, এইটারে 2 নাম্বার ধরলা, এইটারে 3 নাম্বার ধরলা, আমরা সাধারণত এটাই করি, এটা ধরলাম। আমাদের আসলে মানে খুব বেশি ধরার সময় খুব বেশি সচেতন হওয়া দরকার নেই, কিন্তু আসলে যখন আমরা নেগেটিভ মান পাইতে পারি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি এই 1 2 3 বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে হয়ে যায়, তাহলে আসলে আমরা কি পাবো, নেগেটিভ মান পাবো, ক্ষেত্রফলের একটা মাইনাস মান পাবো। আর মাইনাস মান পাইলে আমাদের ওই কি করতে হবে, আমরা বলবো যে ক্ষেত্রফলের মান কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস নিয়ে আমরা এটা প্লাস বানিয়ে দিব। আর অথবা আমরা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র লেখার শুরুতেই কি করে ফেলতে পারি, মডুলাস নিয়ে সূত্রটা লিখতে পারি, তাইলে ধরো মানে সমীকরণটা লিখতে পারি, তাইলে ধরো হচ্ছে আমাদের কখনোই মাইনাস মান পাওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? এই প্রবলেমটা দেখো, তোমার বলছে যে ত্রিভুজে 3টা বিন্দু দেওয়া আছে, তুমি ক্ষেত্রফল বের করতে হবে। তো এই 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারবো না সহজেই? আমরা তো আগেই দেখে ফেলছি, ইকুয়েশন তো দেখে ফেলছি। ক্ষেত্রফল বের করে ফেললাম, মনে করো যে এবিসি ত্রিভুজ, এটার ক্ষেত্রফল পেলাম, কিছু একটা আসলো। ক্ষেত্রফল পাওয়ার পরে আরেকটা প্রবলেম, মানে শেষে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রফলের সাহায্যে, এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, বি হতে সি এ এর উপর লম্ব, এই বি থেকে
CA এর উপরে লম্ব, এই লম্বটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা কি অলরেডি পেয়ে গেছি, ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে লিখতে চাই, তাহলে এইখানে কি লেখা যায়, হাফ ইন্টু ভূমি। AC-টাকে আমরা যদি ভূমি ধরি, তাহলে উচ্চতাটা তখন কি হবে, উচ্চতাটা হবে, এটাকে আমরা যদি ধরি, তাহলে BE। যদি ধরি তাহলে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো, AC তো বের করতেই পারবা, কারণ দুইটা বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যকার দূরত্ব বের করতে পারবা। আর তাহলে তোমার কি লাগে, শুধুমাত্র BE লাগে, তুমি ক্ষেত্রফলও জানো, হাফ আছে এখানে, AC-ও জানো, তাহলে কি করা যাবে, BE বের করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম দেখি, এটা হচ্ছে তোমার আরেকটা প্রবলেম। কঠিন কিছু নাই, সবই সহজ। তুমি মনে করো যে তিনটা বিন্দু আছে, সেই তিনটা বিন্দু হচ্ছে তুমি ইচ্ছা মতো ধরো, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে A প্রথম, B দ্বিতীয়, C হচ্ছে তৃতীয়। এটা হচ্ছে তোমার x, y, 2,4, এবং এটা হচ্ছে -3,3। এখন তোমার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ABC। সবচেয়ে ভালো বলছে কি মডুলাস নিয়ে ফেলবা আগেই। তো ভিতরে হাফ আছে, হাফ ইন্টু, এখন পুরোটা লেখো, ইকুয়েশনটা লেখো। আমরা ওই প্রথম যেটা আছে প্রথম ইকুয়েশনটা লিখি, x ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3, মানে 4 মাইনাস 3, তার মানে হচ্ছে 1। আচ্ছা, হাফ আছে, হাফ থেকে আমরা এই ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিই, প্লাস হচ্ছে x2 কে 2, x2 ইন্টু 3, 2 এর সাথে কি হবে, 1 2 3, 2 এর সাথে 3, এরপরে 1, মানে x2 ইন্টু x2 এর মানও 2 ইন্টু y3 মাইনাস y1, তার মানে হচ্ছে y3 এর মান কত, y3 এর মান হচ্ছে 3 মাইনাস y প্লাস x3। x3 এর মানটা কত, x3 এর মান হচ্ছে -3, -3 ইন্টু -3 ইন্টু, মানে 3 এর পরে কি আসবে, 1 2, 3 1 2, তার মানে হচ্ছে y1 মাইনাস y2, তার মানে হচ্ছে y মাইনাস 4। আর এই জিনিসটার ভ্যালুটা কত, এটা ঠিক আছে, y1 মাইনাস y2, তার মানে হচ্ছে y মাইনাস 4। তাহলে এইটার ক্ষেত্রফল, এইটাই কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে কত, 9। তাহলে এইখানে দেখো ভিতরে আমরা আগে কাজটা করে ফেলি, ভিতরে হচ্ছে হাফ ইন্টু, পুরোটারে কি থাকে, পুরোটারে কি লেখা যায়, x প্লাস গুণ করে দেই 6 মাইনাস 2y, আর এখানে হচ্ছে মাইনাস আছে একটা, -3y, এখানে 7 আছে প্লাস 12। এটার মডুলাসটারে আমরা এই পাশে তাহলে কি লিখতে পারি, প্লাস মাইনাস 9। তাহলে এখান থেকে দেখো তোমার এই 2 টারে ওই পাশে নিয়ে গেলে ওই পাশে কি হবে, প্লাস মাইনাস 18। আর এখানে কি থাকে, x, আগে 2y, আর এই 2y মাইনাস 3y, তার মানে হচ্ছে -5y, আর হচ্ছে 6 আর 12 কত, 18। এটা হচ্ছে আমরা ইকুয়েশন পাইলাম। এখন তুমি জাস্ট প্লাস নাও, শুধু প্লাস নিয়ে কি পাবো, x মাইনাস 5y প্লাস 18 সমান 18। আমরা এই 18 ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। x মাইনাস 5y সমান 0। আবার মাইনাস নিয়ে কি পাও, x মাইনাস 5y প্লাস 18 সমান -18। এই -18টার ওই পাশে নিলে কি হয়ে যাবে, প্লাস 18 হয়ে যাবে, এবং 18 18 36 হয়ে যাবে। x মাইনাস 5y প্লাস 36 সমান 0। এইখানে একটা জিনিস পাইছো, দেখো এইটাই তোমার দেখাইতে বলছে। আবার এইখানে আরেকটা জিনিস পাইছো, এইটাও দেখাইতে বলছে। আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা দেখবো এখন। এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে তোমার a এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। আর এরপরে বাকিটা বলছে যে এর মান কত হইলে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, মানে তিনটা বিন্দু দেওয়া আছে, এখানে জাস্ট তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোর ভিতরে আবার এ আছে, মানে বিন্দুগুলো হচ্ছে কনস্ট্যান্ট না, বিন্দুগুলো মানে আগে যেমন 1 2 2 3 এরকম দেখছিলাম, এখন হচ্ছে বিন্দুগুলোর মানের ভিতরে এ আছে। এর মান কত হইলে
এ বি সি বিন্দু তিনটা সমরেখ হবে। তিনটা বিন্দু এক সমরেখ মানে হচ্ছে একই রেখার উপরে, সমরেখ মানে হচ্ছে তিনটা বিন্দু একই রেখার উপরে। আর একই রেখার উপরে যদি দেখো, এটা এই প্রশ্নটা বাদ দাও, বাদ দিয়ে চিন্তা করো এ বি সি তিনটা বিন্দু, এবিসি তিনটা বিন্দু যদি একই রেখার উপরে থাকে তাহলে তাদের যে ক্ষেত্র, তাদের দিয়ে যদি আমি একটা ক্ষেত্রফল চিন্তা করি তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফলের মান কত হবে? 0। তাহলে এইখানে আমরা কি করবো, ওই জিনিসটাই ব্যবহার করবো। এইখানে ক্ষেত্রফলের মানটা কত? 0। ক্ষেত্রফলের মান 0। এখন তুমি তাহলে কি করতে পারো, যে এবিসি ত্রিভুজ এটার যে ক্ষেত্রফল, তুমি মডুলাস দাও, মডুলাস দিলেও আসলে তা, না দিলেও তা, কারণ ওই পাশে কি 0, তুমি ওইখানে মডুলাস উল্টাই দিলে ওই পাশে কি লিখবা, প্লাস মাইনাস 0 লিখবা। আসলে কোনো এখানে মডুলাস না দিলেও কোনো সমস্যা নাই। হাফ ইন্টু আগের মতো করে লেখো, ওই x1 কে a, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। x1 ইন্টু y2 মাইনাস y3, y2 হচ্ছে 2a মাইনাস y3 মাইনাস 6 প্লাস 2a প্লাস x2 1 মাইনাস a ইন্টু x2 ইন্টু y3 মাইনাস y1, y3 মাইনাস y1 2 প্লাস 2a। y3 মাইনাস y1 প্লাস x3 কে, x3 হচ্ছে তোমার -4 মাইনাস a ইন্টু y1 মাইনাস y2, y1 কে, y1 হচ্ছে 2 মাইনাস 2a মাইনাস y2 কে 2a, জাস্ট 2a। এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা হচ্ছে আপাতত এটা নিয়ে কাজ করি। এটা আসলে এই, আর যেহেতু হাফ আছে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, হাফ ইন্টু ভিতরে আগে হচ্ছে এটা বাইরে থাকুক, এ আছে বাইরে, এ থাকুক, আর ভিতরে এটারে যোগ বিয়োগ করে দিলে কি আসে, 2, আচ্ছা 4, আর 2a আছে আর 2a আছে, 4a মাইনাস 6 প্লাস 1 মাইনাস a ইন্টু, এটারে কি লেখা যায়, এটা লেখা যাচ্ছে এই 2a আর এই 2a কাটা যায়, -2 আর +2a থাকে কি, জাস্ট হচ্ছে 4 থাকে, প্লাস হচ্ছে এইটা কি -4 মাইনাস a, তাহলে -4 মাইনাস a থাকলো। আমরা একটা কাজ করি, এই মাইনাসটারে বাইরে এনে এটারে প্লাস বানাই দিই, মাইনাস কমন নিলাম আর কি, কিন্তু ভিতরে কি থাকে, ভিতরে হচ্ছে তোমার 2 মাইনাস 4a। একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে কোনো কঠিন কিছুই না, কারণ এগুলো হচ্ছে তোমার ওই খুবই ছোটবেলার জিনিস, জাস্ট হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করতে, যোগ বিয়োগ গুণ করতেছো আর কি, আর তো কিছু করতেছো না। তাহলে এটার এখন তুমি ভিতরে গুণ করে দাও, এটারে গুণ করে দিলে কি পাচ্ছ, 4a স্কয়ার মাইনাস 6a প্লাস এটা হচ্ছে 4 মাইনাস 4a মাইনাস, এটারে গুণ করতে, গুণ করবা, এখন মাইনাস আছে, তুমি হচ্ছে আগে গুণ করে এরপরে একবারে লেখো, কোনো সমস্যা নাই। 4 দিয়ে গুণ করলে 8, 4 দিয়ে 4a রে গুণ করলে হচ্ছে 16 মাইনাস 16a, a দিয়ে 2 কে গুণ করলে 2a, এরপর a দিয়ে 4 মাইনাস 4a কে গুণ করলে 4a স্কয়ার। এখন হচ্ছে 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 4 মাইনাস 4a মাইনাস 8 প্লাস 16a মাইনাস 2a প্লাস 4a স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন দেখো এইটারে আসলে আমরা এই স্কয়ার গুলারে একসাথে করব, স্কয়ার এখানে আছে আর এইখানে আছে, তাহলে আসলে কত, 8 স্কয়ার। এ গুলার একসাথে করবো, এইখানে এ আছে, এইখানে এ আছে, এইখানে এ আছে, এখানে এ আছে, -6
-4 -10 -10 প্লাস 16 শুধু +6 +6 -2 +4 +4a আর এরপর আছে ধ্রুবক পদ। ধ্রুবক কি আছে? এখানে 4 আছে, +4 -8 তার মানে -4 আর কিছু আছে? আর কিছু নাই, -4 তাহলে এইটাই আমার কি, বাইরে একটা হাফ দিলে কিন্তু এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মান কত? 0। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0। তাহলে এখান থেকে আমরা আসলে পরের একটা লাইন যদি মুছে দেই, এখান থেকে আমরা পাচ্ছি কি? পাচ্ছি যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান সেটা হচ্ছে 8a স্কয়ার প্লাস 4a মাইনাস 4, বাইরে একটা হাফ আছে, এটার মান হচ্ছে 0। এটার মান যদি 0, আমার কাজটা কি? a এর মান বের করতে হবে, এটা হচ্ছে আমার কাজ। তাহলে এই হাফটারে আমরা কি করে ফেলতে পারি? কেটে দিতে পারি, অথবা দুই পাশে হচ্ছে 2 দিয়ে গুণ করতে পারি। 2 দিয়ে গুণ করলে এই পাশে হাফ চলে যাবে আর ওই পাশে 0ই থাকবে। আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 8a স্কয়ার প্লাস 4a মাইনাস 4, এটা কি করে ফেলতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি দুই পাশে। 4 দিয়ে ভাগ করলে কি থাকবে? প্লাস a মাইনাস 1 সমান 0। এখন তুমি এটারে কি করতে পারো? এখন এটারে তুমি উৎপাদক বিশ্লেষণের কথা চিন্তা করতে পারো, উৎপাদক বিশ্লেষণের কথা চিন্তা করতে পারো, আবার কি চিন্তা করতে পারো? ক্যালকুলেটরের ইউজ করতে পারো। হয়তো ক্যালকুলেটরে এটা সলভ করলে কি আসে? a এর মান কত আসে? a এর মান হচ্ছে হাফ আর মাইনাস 1, এই দুইটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, আরেকটা লাস্ট প্রবলেম আমরা দেখি। বহুভুজের ক্ষেত্রফলের জন্য তো আমরা দেখলাম যে বহুভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে। আমরা একটু দেখি, একটা ম্যাথ করে দেখি আসলে আমরা পারি কিনা। বহুভুজের একটা এক্সাম্পল কি? একটা রম্বস। রম্বস হচ্ছে একটা বহুভুজ। রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আমরা সূত্র জানি, কিন্তু আমরা সূত্র ব্যবহার না করে এখানে হচ্ছে বহুভুজের জন্য যেই জিনিসটা আমরা দেখলাম, সেই বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের সিস্টেমে আমরা এটা করব। তো এইখানে দেখো, এইখানে আসলে প্রবলেমটা শুধুমাত্র ক্ষেত্রফল বের করারই প্রবলেম না, আরো কিছু অংশ আছে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বি দেওয়া আছে, সি বের করতে হবে। 5 5 9 6 8। এখন তুমি বলো তো এই ক্ষেত্রে এইটার স্থানাঙ্ক কত কত হবে? আমরা দেখছিলাম না যে এই বি আর ডি কে যোগ করে এ মাইনাস করতে হবে। 5 প্লাস 6, 5 প্লাস 6 হচ্ছে 5 6 11, 11 থেকে 2 বাদ দিলে 9, 17, 17 থেকে 5 বাদ দিলে 12। তাহলে হচ্ছে 9,12। এটা হচ্ছে তোমার এই যে 9,12, এটা হচ্ছে आंसर দেওয়া আছে। আর এখন হচ্ছে আমাদের ত্রিভুজের এই রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম। বিন্দুটা কত? 9,12। এখন আমাদের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব? ক্ষেত্রফল বের করার জন্য ওই আগের মতো করে বিন্দুগুলো লিখব। x1 প্রথমে যেটা করব, সবার প্রথমে আমরা হচ্ছে এই বিন্দুগুলারে বসাবো না, এইভাবে বসাবো না। 3 5 5 9 এইভাবে বসাবো না। কি করব? যেটা করব সেটা হচ্ছে x1 y1 x2 y2 এইভাবে লিখবো। এরপরে আগে ইকুয়েশনটা এখান থেকে বানাবো। ইকুয়েশন বানানোর পরে ওই ইকুয়েশনের ভ্যালুগুলো বসাবো। তাহলে x1 y2 প্লাস x2 y3 মাইনাস, এই দেখো জাস্ট উল্টা জিনিস, মানে তুমি এখান থেকেই লিখে ফেলতে পারবো। জাস্ট এখানে কি আসবে? এই y1 2 y2 3, জাস্ট হচ্ছে x এর জায়গায় y, y এর জায়গায় x, y1 x2 প্লাস y2 y4 y3 x4 মাইনাস y4 x1। এইটা আর কি থাকবে? বাইরে একটা হাফ। এখন জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসাই দাও। বসাই দিলে তুমি কি পাবা? পুরো টোটাল কয়টা? 8টা। 4টার এখানে 4টা 8টা ভ্যালু বসাই দিলে
শেষ পর্যন্ত যে ভ্যালুটা পাবে সেটা আসলে তোমার 7 ইয়ার্স